হামলা চালিয়েছে। কমপক্ষে ১২টি মিসাইল আঘাত হেনেছে রাজধানী দোহার একটা ভবনে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেই ভবনে হামাসের যে সমস্ত নেতারা কাতারে এসেছিলেন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে, তাদেরকেই টার্গেট করা হয়েছে। এই টার্গেট করার মাধ্যমে অনেকগুলো বিষয় সামনে এসেছে। এটার পেছনে আমেরিকার হাত ছিল কিনা, কাতারের যে নিজস্ব বিমান বাহিনী তারা কি করেছে, কাতারের যুদ্ধবিমানগুলো কি করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম কি করেছে, এটার পেছনে কে আছে এবং এটার ভবিষ্যৎ টার্গেট আর কোন, কোন দেশ হতে পারে, এগুলো সব নিয়েই আলোচনা করব। আপনাদের প্রশ্ন উত্তর দেব এবং আজকের এই বিষয়টি আসলে এই অঞ্চলের জন্য নতুন করে বলা যায় যে নতুন করে এই অঞ্চলে আগুন জ্বালিয়ে দিল। অর্থাৎ কাতারের রাজধানীতে ইসরায়েল আক্রমণ করলো, তাও কিভাবে? ঘটনাটা এভাবে বলি। গত পরশুদিন ২ দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে আমি যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবটি বহু দিন ধরে, বহু মাস ধরে ইসরায়েল মেনে নেয়নি। এবার সর্বশেষ প্রস্তাবটি ইসরায়েল মেনে নিয়েছে। সুতরাং ইসরায়েল যে প্রস্তাবটি এবার মেনে নিল, হামাস যদি সেই প্রস্তাবটি মেনে না নেয় তাহলে হামাসের উপরে বড় ধরনের এর প্রতিশোধ আমি নেব। এবং সেই চাপ দিয়ে কাতারকে বলা হলো যে ঠিক আছে, তুমি হামাসের নেতাদেরকে ডেকে তারপরে আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেই প্রস্তাব তাদের গ্রহণ করার জন্য বলো। কাতার সেই অনুযায়ী হামাসের নেতাদেরকে সেই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য দোহায় ডাকলো। তারা দোহায় আসলো। অনেকে দোহাতে অলরেডি ছিল। দোহাতে হামাসের একটা রাজনৈতিক অফিসও আছে। এর আগে আপনারা জানবেন যে তালেবানেরও রাজনৈতিক অফিস দোহাতে ছিল। তারা দোহায় আসলো, আলোচনা করবে, এটা নিয়ে বৈঠক হচ্ছে। সেই সময়ে ইসরায়েল ঠিক সেই জায়গাতে তাদের নিজেদের মধ্যে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার জায়গাটাতে বা তাদের যে অফিস আর কি, সেই অফিসে আক্রমণ করলো। ইসরায়েল আক্রমণের পরপরই একেবারে খুব রাগম্বর করে বলল যে এই আক্রমণ আমরা প্ল্যান করেছি, আমরা টার্গেট করেছি, আমরা এটাকে এক্সিকিউট করেছি, বাস্তবায়ন করেছি এবং আমরা শেষ করেছি। বিষয়টা এরকম যে এটার সাথে আমেরিকার কোনো হাত নেই। আমেরিকা আবার বলল যে না, এটা তো আসলে আমরা ওইভাবে জানতাম না। কাতার আমাদেরকে বলছে যখন মিসাইল তার নিক্ষেপ করা হয়ে গেছে, মিসাইল চলে গেছে, তখন কাতার আমাদেরকে ইসরায়েল আমাদেরকে বলছে যে আমরা কিন্তু কাতারের এই জায়গায় মিসাইল নিক্ষেপ করছি। যদি আগে বলতো তাহলে হয়তো মিসাইল থামানো যেত, কিন্তু মিসাইল যেহেতু তার বিমান থেকে ছোড়া হয়ে গেছে তখন তো আর এটা ফেরানোর আমাদের কিছু নাই। এটা হচ্ছে আমেরিকার বক্তব্য। আর ইসরায়েলের বক্তব্য হচ্ছে আমরা নিজেরাই করছি, এর মধ্যে অন্য কেউ নেই। কারণ কি এই বক্তব্যের জানেন? এই বক্তব্যের কারণ হচ্ছে কাতার কতগুলো বিমান কিনতে চেয়েছিল, আমেরিকার কাছ থেকে বিমান কেনার জন্য চুক্তি করেছিল। কত বিলিয়ন ডলারের চুক্তি করেছিল আমেরিকার সাথে, ট্রাম্পের সাথে। সেই চুক্তিটা, সেই জিনিসগুলো যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, এজন্য আমেরিকার পক্ষ থেকে এভাবে বলা হচ্ছে যে আসলে আমরা জানি না, জানলে তো এটা কাতারে কি আমরা হতে দিতাম নাকি। আর ইসরায়েল বলছে আমি এই অঞ্চলে যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো সময়ে আক্রমণ করতে পারি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। হও তুমি আমেরিকার একেবারে ভোজন ফ্রেন্ড অথবা আমেরিকার শত্রু, হও তুমি ইরান অথবা কাতার। আর কাতারের দুর্ভাগ্য হচ্ছে ইরান আমেরিকার উপরে আক্রমণ করলে তখন সেটার আক্রমণ পরে কাতারে, অর্থাৎ কাতারে আক্রমণ করে। আবার আমেরিকাই কাতারকে বলে যে তুমি এদেরকে ডেকে নিয়ে এসে বৈঠক করো, আবার সেই জায়গাতেই ইসরায়েল আক্রমণ করে। ইসরায়েল এই কাতারের রাজধানীতে আমেরিকার সাপোর্ট ছাড়া, আমেরিকার পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য ছাড়া, পূর্ণ কোঅর্ডিনেশন অর্থাৎ ওই লোকেশনের তথ্য দেয়া ছাড়া ইসরায়েলের পক্ষে আক্রমণ করা সম্ভব না। বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসগুলো ঘটে। আর শুধু তাই না, ইসরায়েলের যুদ্ধ বিমান এসে কাতারের উপর থেকে আক্রমণ করে গেল। কোন কোন দেশের আকাশসীমা দিয়ে আসলো? সৌদি আরবের আকাশসীমা দিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। সৌদি যুবরাজ বলেছে সে
কাতারের আমিরকে ফোন দিয়ে বলেছে যে আমরা এটার ব্যাপকভাবে নিন্দা জানাই। শুধু নিন্দা সৌদি আরবে জানায় নাই, সবাই জানিয়েছে। এই অঞ্চলের যারা আছে মুসলিম দেশগুলো সবাই নিন্দা জানিয়েছে, কড়া নিন্দা জানিয়েছে। সৌদি আরব বলেছে যে আমরা নিন্দা জানাই এবং কাতারকে নিরাপত্তা দেয়ার জন্য, কাতারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সব ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম, অস্ত্র নিয়ে প্রস্তুত আছি কাতারের নিরাপত্তার জন্য। ভাই তোমার কাছে কি অস্ত্র আছে কাতারের নিরাপত্তা দেওয়ার জন্য? তুমি তোমার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করো। কাতারে আজকে যে হামলা হয়েছে, এই হামলা কাতারের আমিরের প্রাসাদে হওয়ার সম্ভাবনা আছে, তোমার প্রাসাদে হওয়ার সম্ভাবনা আছে এই হামলা। কাতারে তার ৩ ধরনের যুদ্ধ বিমান আছে, F-15 যুদ্ধ বিমান, টাইফুন যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান। কিন্তু একটা যুদ্ধ বিমানও এই হামলার আগে এবং পরে ওড়ে নাই। কাতারে এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, কাতারের নিরাপত্তা দেওয়ার জন্য বলা হচ্ছে, এটাই তো কোনো কাজ করে নাই। তুরস্কের বিশাল সামরিক ঘাঁটি কাতারে, কোনো টুটা শব্দ করে নাই। কে কার নিরাপত্তা দিচ্ছে? কার সামরিক ঘাঁটি কাকে নিরাপত্তা দিচ্ছে? কার অস্ত্র কাকে নিরাপত্তা দিচ্ছে? আপনি নিজে যতটুকু তৈরি করতে পারবেন ততটুকু দিয়ে আপনি নিজের নিরাপত্তা দিতে পারবেন। এর বাইরে আর কোনো আপনার প্রচুর পরিমাণে টাকা আছে, কিনে নিয়ে আসছেন। ট্রাম্পকে কত $1 ট্রিলিয়ন না? সৌদি আরব বলছে $1 ট্রিলিয়ন। তারপরে সংযুক্ত আরব আমিরাত বলছে দরকার হলে আমি তারও বেশি দেব। কাতার বলছে আমি 400 কিনবো, কি বোয়িং কিনবো। তারপরে যুদ্ধ বিমান কিনবো আরো বেশি। মানে পাল্লা দিচ্ছে তারা যে ট্রাম্পকে কে কার চেয়ে বেশি খুশি করতে পারে, এবং এই খুশি করার মাধ্যমে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে। ইসরায়েল যেন আক্রমণ না করে, মোসাদ যেন তাদের এই যে রাজপ্রাসাদগুলোতে ঝামেলা না বাঁধায়। মূলত বিষয়টা তো ওইটাই। কিন্তু এই কাতারে আক্রমণের মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হচ্ছে কোনো দেশ নিরাপদ না, হন আপনি আমেরিকার ফ্রেন্ড অথবা আমেরিকার শত্রু। কাতারে আজকে ইসরায়েলের যুদ্ধ বিমান এসে 12টি মিসাইল মেরেছে এবং নিরাপদে চলে গিয়েছে। আমেরিকা জানে, আমেরিকা নিরাপত্তা দিয়েছে, আমেরিকা কাতারকেও থামিয়েছে। শুধু আমেরিকা না, ইউরোপও জানে, ইউরোপের অনেকগুলো দেশ জানে, পুরো ঘটনা জানে যে কখন কোথা থেকে কোন জায়গা থেকে এই বিমানগুলো গিয়ে আক্রমণ করবে এবং সেই বিমানগুলো যেন নিরাপদে গিয়ে আসতে পারে সেটার জন্য সেই রুটে তারা, আমার যেটা মনে হয় যে গত কয়েক সপ্তাহ ধরে সেই রুট তারা নিশ্চিত করার জন্য কাজ করেছে। সেটার জন্য দেখা গেছে যে ওই কি বলে ইয়েমেনে হামলা হয়েছে, ইয়েমেনের যে হুথিদের সরকার প্রধান যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, ইয়েমেনে হুথিদের যে সমস্ত মিসাইল ছোড়ার জায়গাগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে। তারপরে এইদিকে ইরানে তো আক্রমণ হলোই, ইরানে নতুন করে আবার আক্রমণের একটা আলোচনা। একদিকে ইরানে আক্রমণ আবার আরেকদিকে ইরানে হচ্ছে আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্রের গবেষণা সংস্থার অফিসারদেরকে তাদের হচ্ছে প্রতিনিধি দলকে ইরানে পাঠিয়ে, ঠিক আছে আসো আমরা আলোচনা করি, এটা নিয়ে একটা বসি, এরকম একটা পরিস্থিতি। ওদিকে লেবাননে আক্রমণ হয়েছে, গতকালকে সিরিয়াতে আক্রমণ করেছে ব্যাপক পরিমাণে। তো এই ইসরায়েল যেটা মানে এতদিন পর্যন্ত আমরাও এটাই বলে আসছি যে ইসরায়েল স্বাধীন সার্বভৌম যেই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই এরকম রাষ্ট্রে আক্রমণ করার সাহস করবে না। তবে এটাও এর মধ্যে বলা হয়েছিল যে পরবর্তী টার্গেট হচ্ছে তুরস্ক। কিন্তু তুরস্ক যেহেতু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অনেকেই এই প্রশ্নটি করেছেন তুরস্ক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাকে কিভাবে আক্রমণ করে। ঠিক দেখেন কাতার এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে কাছের দেশ, তার রাজধানীতে আক্রমণ করলো। হ্যাঁ, ইসরায়েল বলছে যে আমি এই আক্রমণগুলো করার সময় এত নিরাপত্তা এবং এত নিখুঁতভাবে আক্রমণটা করেছি যেন সেখানে সাধারণ বেসামরিক সিভিল লোকজন যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, আমি সেজন্য ব্যাপক পরিমাণে হচ্ছে সচেতন হয়েছি।
হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে অন্য একটা দেশে, যেখানে সারা বিশ্ব জানে যে হামাসের এই প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করবে এবং বৈঠকের জন্য তারাই ডেকেছে, সেই জায়গাতে ভিন্ন একটা দেশে তার আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে গিয়ে আক্রমণ করা হয়েছে। এখন সেই আক্রমণকে জাস্টিফাই করবে আমেরিকা এবং ইসরায়েল, আর সেই সাথে ইউরোপ। দেখবেন এখন ইউরোপ কি বলবে, বলবে অন্য দেশের আমরা অবশ্যই কাতারের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান করি, কাতারের এই কি বলে ভৌগোলিক অখণ্ডতাকে এবং তার দেশে যেন অন্য কেউ আক্রমণ না করে সেজন্য আমরা কাতারের পাশে আছি, কিন্তু ইসরায়েলের অবশ্যই অধিকার আছে সন্ত্রাসীদের উপরে আক্রমণ করা, সেই সন্ত্রাসী যে দেশেই থাকুক। তাদের বক্তব্যগুলো হবে এই স্টাইলে। এক দর্শক লিখেছেন, যেখানে হামলা হয়েছে সেখানে আমার হোটেল, আমি সেখানে ছিলাম। এখন এই যে কাতারে আক্রমণ, এই কাতারে আক্রমণের এখানে ইসরায়েল থেমে থাকবে না। আর এই আক্রমণের মাধ্যমে একটা জিনিস একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে এই আরব দেশগুলো, উপসাগরীয় অঞ্চলে আরব দেশ যতগুলো আছে যেখানে রাজতন্ত্র চলছে, এই আরব দেশগুলোর কোনো রাজার, মানে কোনো আমির, তারপরে কি বলে তাদেরকে, এই যে যুবরাজ, রাজা যে কজন আছেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান, কারো গদি নিশ্চিত না। গদি বাদ দেন, তাদের ঘুমানোর বিছানা, বেডরুম নিশ্চিত না। যে কোনো সময় আক্রমণ করতে পারে ইসরায়েল, সেটা সে দেখিয়েছে। হ্যাঁ, তুরস্ক একই অবস্থা। এবং এই যে গত পরশুদিন যে আক্রমণ হয়েছে তুরস্কের, মোটামুটি যেটা সামনে এসেছে সেটা হচ্ছে মোসাদ গত ইরানের সাথে আক্রমণের পরে একই স্টাইলে তুরস্কের মধ্যে ব্যাপক পরিমাণে সে তার এই নেটওয়ার্ককে শক্তিশালী করছে এবং সেটা নিয়ে কাজ করছে। পরবর্তী টার্গেট তুরস্ক, এটা তুর্কি জানে, এটা এটা হচ্ছে ইসরায়েল বারবার বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের প্রধান সবাই বলেছে। কাতার যে তাদের টার্গেট এটা কোনোদিন বলে নাই, সেখানে আক্রমণ হয়েছে। আর তুরস্ককে টার্গেট, ডাইরেক্ট টার্গেট। আজকে পোস্ট দেখলাম কোন জায়গা থেকে যেন এই ইসরায়েলের কোন একজন কর্মকর্তা, তার পোস্ট টুইটারে, যে যেই শক্তি কাতারের রাজধানী দোহায় আক্রমণ করতে পেরেছে, সেই শক্তি তুরস্কের রাজধানী আঙ্কারায় আক্রমণ করতে পারবে বা আক্রমণ করার শক্তি রাখে, ক্ষমতা আছে। এটা হচ্ছে তার। তাহলে সেই শক্তিটা কে? সেই শক্তিটা শুধু ইসরায়েল একা না, সেই শক্তিটা হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ। সুতরাং এই ইসরায়েল, আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ একত্র হয়ে কাতারে, যেখানে ওই অঞ্চলের আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, সবচেয়ে বড় রাডার, সবচেয়ে বড় এয়ার ডিফেন্স সিস্টেম, সবচেয়ে বড় কি বলবো আর, সবচেয়ে বড় তার সৈন্যবাহিনী, সে যেটাকে কাতার মনে করত যে আমি আমার নিরাপদ একটা অবস্থানে আছি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখার মাধ্যমে, সেখানে আক্রমণ করেছে। এখন তুরস্ক ন্যাটোর সদস্য, তুরস্কে ন্যাটোর ঘাঁটি আছে, তুরস্ক ন্যাটোর এইটা আছে, সেইটা আছে, অমুক আছে, সমুক আছে, ন্যাটো কোনো কাজে আসবে না। ইসরায়েল আক্রমণ করলে ন্যাটো আরো, যদি ন্যাটোর কোনো রাডার টাডার থাকে যেটার কন্ট্রোল ন্যাটোর হাতে, সে সেইগুলো বন্ধ করে দিবে, সে সেগুলো বন্ধ করে দিবে। এখন যদি নিজের অস্ত্র থাকে, নিজের এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, নিজের কন্ট্রোলে যদি যুদ্ধ বিমান, ড্রোন থাকে, তাহলে সেইটা আপনি হয়তো ব্যবহার করতে পারবেন। এখন আরব বিশ্বের কার নিজের কতটুকু আছে আমি জানি না,
সংযুক্ত আরব আমিরাত মাঝে, মাঝে বলে যে আমার নিজের হচ্ছে এই জিনিস আমি তৈরি করছি। কিছু, কিছু বিক্রি করে বিভিন্ন দেশে পাঠায়। কিন্তু সেটা তার কতটুকু নিজের? মানে পুরোপুরি হচ্ছে নিজস্বভাবে তৈরি এবং নিজের নিয়ন্ত্রণে। যারা নতুন লাইভে যোগ দিয়েছেন তাদের জন্য বলি, কাতার আজকে স্থানীয় সময় ৩:৩০-৪টার দিকে ইসরায়েল আজকে স্থানীয় সময় ৩:৩০-৪টার দিকে কাতারে আক্রমণ করে। অন্যভাবে বললে কাতার আজকে স্থানীয় সময় ৩:৩০-৪টার দিকে ইসরায়েলের আক্রমণের শিকার হয় কাতারের রাজধানীতে। যদিও ইসরায়েল বলছে কাতারের রাজধানীতে হামাসের নেতাদের উপরে আক্রমণ করেছে। হামাসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো বিবৃতি আসে নাই। কাতারের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছে যে হ্যাঁ, আক্রমণটি হামাসের নেতাদের, হামাসের পলিটিক্যাল ব্যুরোর যে হচ্ছে রেসিডেন্সিয়াল প্লেস যেটা, সেখানে তাদের আবাসস্থলে বা তাদের থাকার জায়গা যেটা, সেইখানে আক্রমণটি হয়েছে এবং সেই আক্রমণে আসলে কতজন নিহত হয়েছে, কারা নিহত হয়েছে, এই ব্যাপারে কাতারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি, কোনো তথ্য আসেনি এবং হামাসের পক্ষ থেকেও আসেনি। আর এই আক্রমণটি এখনো পর্যন্ত এটার যে স্টাইল এবং এটার পরবর্তী যে বক্তব্যগুলো আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকে এসেছে, তাতে এটা নিশ্চিত হওয়া যায় যে আক্রমণটি মূলত আমেরিকা পরিকল্পনা করে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে, ইসরায়েলকে সব ধরনের তথ্য দিয়ে তারপরে করিয়েছে। এখন এই আক্রমণে কারা নিহত হয়েছে এটা স্পষ্ট না হলেও যেটা বলা হয় যে কাতারে এই আক্রমণের মাধ্যমে হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান বা পলিটিক্যাল ব্যুরোর যে নেতা যারা আছেন তাদের মধ্য থেকে খলিল আল হাইয়া এবং তার পরিবারের কয়েকজন নিহত হয়েছেন। এমনকি এই পরিবারের গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন হাম্মাম খলিল আল হাইয়া। তিনি খুব সম্ভবত নিহত হয়ে থাকতে পারেন। এছাড়াও এই হাইয়ার যে অফিস প্রধান তার নাম হচ্ছে জিহাদ লেবেদ। এই জিহাদ লেবেদও খুব সম্ভবত নিহত হয়ে থাকতে পারেন, এরকম কিছু খবর এসেছে হামাসের বিভিন্ন সূত্র থেকে। গত এবছরের মাঝামাঝি সময়ে এই হালিল আল হাইয়া এবং তার সাথে হামাসের একটা বড় প্রতিনিধি দল, যাদের মধ্যে মূলত ইসমাইল হানিয়াও ছিলেন, তারা তুরস্কের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে তুর্কি এসেছিলেন। এজন্য তুর্কির রাজধানীও ইসরায়েলের টার্গেটে। তুরস্কে হামাসের সদস্যরা যদি থেকে থাকে এবং যদি বাইরে থেকে এসে তুরস্কে তারা বৈঠক করতে বা তুরস্কের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এরপরে বৈঠকে আসে, তাহলে ধরে নিতে হবে যে তারাও ইসরায়েলের এবং আমেরিকার টার্গেটে। আর এই টার্গেট করার ক্ষেত্রে ইসরায়েল, আমেরিকা কোনো ধরনের মানে ইতস্তত হবে না বা তাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কিভাবে বলবো, এটাকে হেজিটেশনে ভুগবে না তারা। যে ন্যাটোর সদস্য দেশ, তুর্কি ইউরোপের কাছের দেশ, এরকম কোনো কিছুতে ভুগবে না। এখন একটা প্রশ্নই বারবার সামনে আসে যে এই সমস্ত দেশ এই আক্রমণের পরে কি এখনো মুখ বুজে থাকবে, নাকি ইরানের মতো সাহস করে আক্রমণ করবে? হামাসের নেতাদের উপরে কাতারে যে আক্রমণ হলো, এটার বিরুদ্ধে কাতার কি অ্যাকশন নিবে? কারণ কাতার এখানে তার দেশে আসা প্রত্যেকটা নাগরিক যে তার অতিথি হিসাবে এসেছে তার নিরাপত্তা দিতে বাধ্য। ইরানে যখন হামাস নেতা গিয়েছিলেন তার নিরাপত্তা ইরান দিতে পারেনি, আমরা সমালোচনা করেছিলাম। অনেকেই সমালোচনা করেছে ইরানের নিরাপত্তা দেওয়ার দরকার ছিল। কাতারের মতো একটা দেশ, ইরান বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় ছিল, তার এয়ার ডিফেন্স নেই, তার কি বলে তার গোয়েন্দা সংস্থা দুর্বল, তার কাউন্টার গোয়েন্দা সিস্টেম দুর্বল এবং তার মধ্যে ব্যাপক পরিমাণে ঝামেলা থাকার কারণে ইরানে আক্রমণটি হয়েছে। কাতার টাকার উপরে ঘুমায়, টাকার উপরে ভাষা একটা দ্বীপ হচ্ছে কাতার। তেলের উপরে ভাষা, তাই না? গ্যাস আর তেলের উপরে ভাষা একটা দ্বীপ, যে গ্যাস বিক্রি করে এত টাকা কামাই করে যে
ট্রাম্পকে হচ্ছে মানে এক বসায় কয়েক ট্রিলিয়ন ডলার দিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থা। তার ওইখানে গেস্ট যাবে, তাদের নিরাপত্তা দিতে সে ব্যর্থ হবে। এবং এমন একটা অবস্থা যে শুধু তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, বিষয়টা সেরকম না। এখন যেটা মনে হচ্ছে, কাতার যতটুকু জায়গা আর তার রাজধানী দোহা যতটুকু ছোট্ট একটা জায়গা, ওখানে কাতারের আমিরের বাসভবন, রাজপ্রাসাদ, তার কি বলে গাড়ি, সে কোথায় যাওয়া আসা করে, তার পরিবারের লোকজন কোথায় যাওয়া আসা করে, এইগুলো তো স্বাভাবিকভাবে এটার হয়তো গত ৫ বছরের পুরো ডাটা আমেরিকা ইসরায়েলের কাছে আছে। কারণ আমেরিকার সবচেয়ে বড় রাডার সেখানে, সবচেয়ে বড় সার্ভেইলেন্স সিস্টেম সেখানে এই অঞ্চলের। তা আপনি কতটুকু নিরাপদ? বন্ধু মনে কইরা। একইভাবে সংযুক্ত আরব আমিরাত কতটুকু নিরাপদ? আপনি দুবাইতে বুর্জ আল খলিফা বানান, ১০০ টা বুর্জ আল খলিফা বানান। কিন্তু আপনি ওই ১০০ টা বুর্জ আল খলিফা নিরাপত্তা, ওইগুলোর নিরাপত্তা দেয়ার জন্য আপনার যে জিনিস দরকার, সেই জিনিস আপনার কাছে নাই। আপনি ১০০ টা বুর্জ আল খলিফা এসে ১০০ টা মিসাইল মারবে, শেষ। জানি না আমি কখন আরবদের ঘুম ভাঙবে, এই আরবদের। অবশ্যই এটা ঠিক যে ইসরায়েলের এই আক্রমণগুলো হয়তোবা তাদেরকে হালকা হলেও ঘুম ভাঙাতে সাহায্য করবে। এটা আমার কাছে মনে হয় আ হয়তোবা এরকম একটা আশা বা এরকম একটা বার্তা আমরা নিয়ে আসতে পারি। কিনে নেয়া, অস্ত্র কেনা বর্তমান বিশ্বে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেনা অস্ত্র দিয়ে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। এটা এখন মোটামুটি স্পষ্ট। আগে এই জিনিসগুলো ছিল কিন্তু এতটা স্পষ্ট ছিল না। যে আপনার কেনা অস্ত্র আপনি চাইলেই ব্যবহার করতে পারছেন না। আপনি চাইলেই আপনার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করতে পারছেন না। আপনি চাইলেই আপনার যুদ্ধ বিমান ওড়াতে পারছেন না। আপনি চাইলেই আপনার উড়ানো যুদ্ধ বিমান থেকে বাটন টিপে মিসাইল নিক্ষেপ করতে পারছেন না। এগুলোকে এতদিন হচ্ছে মিথ বলা হতো। এগুলোকে এতদিন হচ্ছে অতিরঞ্জিত বয়ান বলা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে সবগুলো প্রত্যেকটা অক্ষরে, অক্ষরে সঠিক। এবং এই কারণে এই দেশগুলোর শুধুমাত্র নিজের না, নিজের সাথে, সাথে অন্যের স্বার্থের জন্য হলেও অন্যের মানে তার আশেপাশের দেশগুলোর নিরাপত্তা, একই সাথে নিজের নিরাপত্তার জন্য এই জিনিসগুলোর দিকে নজর দেয়া দরকার। আপনি টাকা দিয়ে কিনলেন, কিনে নিয়ে এসে শোকেজের মতো ওইখানে রেখে দিলেন। আপনি সৈন্য রাখলেন যে অমুক দেশের সৈন্য আছে, আমার উপর আক্রমণ হবে। সে নিজেই আপনার উপর আক্রমণ করতেছে। তার সৈন্যরা যদি এখন আমেরিকার সৈন্যরা ওইখানে হচ্ছে ইসের থেকে বের হয়ে কি বলে? ব্যারাক থেকে বের হয়ে কাতারের এমিরের রাজপ্রাসাদের দিকে হাঁটা শুরু করে। যে ইসরায়েল আমাদেরকে বলেছে যে কাতারের এমির হচ্ছে হামাসের সবচাইতে বড় সাপোর্টার, সবচেয়ে বড় অর্থদাতা। সুতরাং এই ইসরায়েলের কথা অনুযায়ী যে এই সন্ত্রাসীর সাপোর্টের কারণে তাকে আমরা গ্রেফতার করতে যাচ্ছি। কি হবে? আমেরিকা বলবে আমি কিচ্ছু জানি না, আমার এর সাথে কোনো সম্পর্ক নাই। ইউরোপ বলবে আমরা এই ঘটনার নিন্দা জানাই। তারপরে আমেরিকার অন্যান্য যে বন্ধু রাষ্ট্র আছে তারা একই স্টাইলে কথা বলবে। আমরা এই ঘটনার নিন্দা জানাই, এটা তো হওয়া উচিত না। ততক্ষণে এই সৈন্যরা বাসভবনে পৌঁছে যাবে। আরব দেশগুলো বলবে আমরা কড়াভাবে নিন্দা জানাই। সৌদি আরব বলবে আমি আমার সবকিছু নিয়ে তোমার পাশে থাকব। ততক্ষণে কাতারের এমির গ্রেপ্তার হয়ে গেছে। মানে একটা সিনারিওর কথা বলতেছি যে এই হচ্ছে অবস্থা। এটাই হলো ব্যাপার যে নিন্দা জানিয়ে লাভ কি? শুধু কাতার না, চীনকেও নাকি হুমকি দিচ্ছে। চীনকে হুমকি দিচ্ছে এরকম একটা খবর দেখেছি, কিন্তু চীন এখানে সরাসরি তার সাথে কনফ্লিক্টে যাবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। এই শক্তি কাবা শরীফের দেয়ালও ভাঙবে। সুতরাং তাড়াতাড়ি তাওহিদে ঐক্যবদ্ধ হন। তাওহিদের ডাক দিচ্ছে হিজবুত তাওহিদ। আল্লাহ
কত ডাক যে কত জায়গা থেকে আসবে। সামগ্রিক দিক বিবেচনা করে তুরস্ক যে সামরিক প্রতিষ্ঠানগুলো তুরস্কের যে সামরিক প্রতিষ্ঠানগুলো উদ্যোগগুলো হাতে নিয়েছে বা মেগা প্রকল্পগুলোর সামনে নিয়ে এসেছে সেগুলোকে আপনি কিভাবে বিবেচনা করবেন? এই সবকিছু হিসেব করলে মানে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে তুরস্ক তার সামরিক প্রকল্পগুলোকে যেই সামরিক প্রকল্পগুলো আস্তে, আস্তে করার পরিকল্পনা নিয়ে সে এগুচ্ছিল সেগুলোকে সে গত ১.৫ বছর ধরে বিশেষ করে ২ বছর যদি বলি ওই ২০২৩ সালের শেষ দিক থেকেই সে সেই প্রকল্পগুলোকে সে যথেষ্ট পরিমাণে দ্রুত নিয়ে আসার চেষ্টা করছে। যথেষ্ট পরিমাণে তড়িঘড়ি করছে সেই প্রকল্পগুলোতে। এমনকি বিরোধী দলের পক্ষ থেকে সেই প্রকল্পগুলো নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে যে যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা এরকম খারাপ, যেখানে আমাদের অর্থনীতির দিকে এত নজর দেয়া দরকার সেখানে এই সামরিক খাতে এত কিছু করার তো দরকার নাই। কে আমাদের উপর আক্রমণ করবে? আমরা এমনিতেই তো ন্যাটোর সদস্য, ন্যাটোর ২য় বৃহত্তম শক্তি। সুতরাং আমাদের এত কিছু করার দরকার নাই। বিরোধী দল থেকে এরকম আছে এবং অনেকের কাছ থেকে, বিরোধী দলই না শুধু সাধারণ মানুষের। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তুরস্কের সরকার গত ২ বছর আগে আসলে এই আ ইসরায়েল গাজা যুদ্ধটাকে অ্যাসেসমেন্ট করে সেটাকে পর্যালোচনা করে তারা পরিকল্পনা নিয়ে এবং সেটার ভবিষ্যৎ কি হতে পারে সেটাকে বিবেচনায় নিয়ে তারা তাদের এই কাজগুলো, এই সামরিক প্রকল্পগুলোকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, চেষ্টা করছে। কিন্তু সেক্ষেত্রে সাধারণ জনগণ, নাগরিক অর্থনৈতিক চাপে পড়েছে, চাপে আছে। আমেরিকার ঘাঁটি থাকা সত্ত্বে কিভাবে ইসরায়েল হামলা করতে পারে? এখন এখানে একটা বিষয় পরিষ্কার। কাতারকে বুঝাতে চাইছে যেন রাশিয়া চীনের সঙ্গে বন্ধুত্ব হতে না চায়। তবে এই কাতারের উচিত নয় শুধু সকল মুসলিম জাতিকেই দ্রুত এক কাতারে হওয়া উচিত। চীনের সঙ্গে একত্রিত হয়ে ইসরায়েল আর আমেরিকার উচিত শিক্ষা না দিলে ভবিষ্যৎ আরো খারাপ হতেই থাকবে। চীনের সাথে একত্র হতে পারবে না। ইরান হাতছাড়া হলে মিডল ইস্টের তেলের ১০০% ক্ষমতা ইউএস এর হাতে চলে যাবে। আপনি একটা কথা বলেছেন, কাতার কি পাল্টা আক্রমণ করবে? কাতারের কাছে কি আছে? কি দিয়ে হামলা করবে? টাকা দিয়ে হামলা করবে? ভালো একটা কথা আসলে। যে কাতার টাকা দিয়ে হামলা করবে যে সে টাকাগুলোকে তার এই যে তেল বেচার টাকাগুলোকে সে একত্র করলো। কইরা তারপর হচ্ছে গোল করলো বলের মতো। করার পরে সেই বলের ভিতরে সে তেল এবং গ্যাস ঢুকালো। ঢুকানোর পরে সে সেটাকে তার সর্বোচ্চ যে ভবন আছে সেখান থেকে না পারলে সে সেটা নিয়ে চলে গেল সংযুক্ত আরব আমিরাতে। গিয়ে সেখানে সে বুর্জ আল খলিফার চূড়ায় উঠলো। ওঠার পরে তার হাতে ধরেন বিশাল একটা গুলতি বানালো সে। বানিয়ে তারপরে ওই বলটাকে ইসরায়েলের দিকে ছুঁড়ে মারল। ওটা গিয়ে হাইফা বন্দরে পড়ল মনে করেন। তারপরে কি হলো? হাইফা বন্দরে টাকাগুলো সব ছড়িয়ে পড়ল আর হচ্ছে ব্যাপক পরিমাণে তেল গ্যাস সেখানে বিস্ফোরণ ঘটালো। হতে পারে না? অবশ্যই হতে পারে। কেন হতে পারবে না? চমৎকার, চমৎকার। এই যে গিয়েছিলাম গত বছর মনে হয়। হ্যাঁ, গত বছরই তো। মানে আপনি শান শওকত দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং তাদের যে আলিশানি খরচ। হ্যাঁ? আমরা যারা মানে গরিব দেশগুলো থেকে যাই তাদের আলিশানি খরচ দেখলে আমাদের খুব মজা লাগে, ভালো লাগে। হেবি ভালো লাগে। উফ! ভাই যা খাওয়াচ্ছে না, কি খাওয়াচ্ছে? রাস্তায়, রাস্তায় খাওয়াচ্ছে। রমজানের সময় ফ্রি সবকিছু। ভাই সেই দেশ। এটা ঠিক। কিন্তু বাস্তবিক পক্ষে কি হচ্ছে? আসলেই কিছু হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র কাতার এবং আরবদের দোষ দিলে তো হবে না। এখানে একটা বড় ধরনের একটা কিভাবে বলবো এই রাষ্ট্রটাকে? আপনারা এটার সাথে একটা বিশেষণ যোগ করে নেন। আপনার যে বিশেষণ যোগ করা ইচ্ছা হয় শুরুতে এবং শেষে। ইসরায়েল নামক যে একটা দেশ আছে সে তো কোনো কিছু মানছে না, তাই না? এবং ট্রাম্প নামক একজন ব্যক্তি কি বলেছে? বলেছে যে, "আমি খ্রিস্টান এবং ইহুদিদেরকে রক্ষার জন্য সবকিছু করব।" গত পরশুদিন বলেছে। সে বলেছে যে, আমেরিকাকে প্রতিষ্ঠাই করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা। জানি না আমি ইতিহাস পড়ি নাই আমেরিকার ইতিহাস।
সুতরাং সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমেরিকার রাষ্ট্র হিসাবে সে এই দুই ধর্মের কাছে ওয়াদাবদ্ধ যে সে এই দুই ধর্মকে রক্ষা করবে, তাদেরকে সমুন্নত করবে, তাদেরকে শক্তিশালী করবে। এত বছর ধরে আমেরিকা এই কাজটা করে নাই, আমি ট্রাম্প এখন এই কাজটা করব। আমেরিকাকে একটা ধর্মীয় রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে আসবো। সেই ধর্মীয় রাষ্ট্র কি? ইহুদি এবং খ্রিস্টান, এবং সেখান থেকে মুসলিমদেরকে কচুকাটা করব সারা বিশ্বে। মানে ওইটা সে বলে নাই, কিন্তু কথার শেষের লাইন এটা যোগ করা যায় আর কি। এবং এই ইয়াকে দিয়ে কি বলে, নেতানিয়াহুকে দিয়ে মোটামুটি সেই কাজটাই করেছে। এখন কাতার কি করবে? এটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন। কাতার কি করবে? কাতার কি